চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। পেশার আড়ালে পীর ব্যবসা, বেরিয়ে আসছে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারের নজিরবিহীন দুর্নীতি। রাজনীতিতে ইনু মেনন দিলীপের দুর্বৃত্তায়ন, দায় নিতে হবে আওয়ামী লীগের অপকর্মের। গণতন্ত্র ফেরানোর সময় এসেছে বললেন তারেক রহমান, শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আলটিমেটাম দিয়ে কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু হয়েছে। এর আগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, চিকিৎসকদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। পরে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আশ্বাস দেন, দ্রুতই চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হবে। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। তবে আন্দোলনরত চিকিৎসকরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করেন। 24 ঘন্টার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ আক্রমণকারীদের গ্রেপ্তার করা না হলে তারা সোমবার রাত 8টার পর থেকে কর্মবিরতিতে যাবেন বলে জানান। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এরপর চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে জরুরি সেবা চালু করে। হাসপাতালে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সাথে সই হওয়া সমঝোতার স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, তার ভারতে অবস্থান সহ নানা বিষয়ে রোববার সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি। পুনর্বিবেচনা করা হবে ভারতের সাথে সই হওয়া সব সমঝোতা স্মারক। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগ্যাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কীভাবে হবে।
বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা কিছুটা ভীতির মধ্যে আছেন, তবে শিগগিরই তা কেটে যাবে বলেও আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি এটাকে, আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের পুঁজিবাজারে সংঘটিত বড় 12টি অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, যার মধ্যে বেক্সিমকোর গ্রিন সুকুক বন্ড, আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ বন্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বসুন্ধরার এবিজি লিমিটেড শেয়ার হস্তান্তর, বেস্ট হোল্ডিংসের আইপিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আল আমিন কেমিক্যালস, সোনালী পেপার, ফরচুন সুট, রিংশাইন টেক্সটাইল, এরাওরেল্ট অয়েল, কোয়েস্ট বিডিসি, কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির বিষয়গুলো খতিয়ে দেখবে এই কমিটি। 5 সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াইউ আহমেদকে। পেশায় তিনি গণপূর্তের প্রধান প্রকৌশলী, কিন্তু বাস্তবে একজন খানকায়েবের। অফিসেই শুরু হয় পিরালি, শেষ হয় খানকা শরীফে গিয়ে। দেখুন প্রকৌশলী পেশার আড়ালে পীর ব্যবসার জমজমাট কাহিনী, জানাচ্ছেন মানিক শিকদার। কাগজপত্র রেডি করছি, দেওয়ার পরে 10 মিনিট পরে কইছে টাকা নাই। যে টাকা আমরা পাওয়ার দরকার ওটা আমরা আমাদের বলতে ওনারাই খায় ফেলাইতেছে টাকাটা। ওনার কাছে তো আমরা যাইতে পারি না, আমাদেরকে ওখানে ঢুকতে দেয় না। এইসব অভিযোগের তীর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের ভুইগড়ের হাকিমাবাদ খানকাই মোজাদ্দেদিয়া, আর এখানেই পীর সাহেব আল্লামা হজরত মাদ্দা জিল্লুহুল আলী। এই সিলসিলাতে দাখিল হতে হয়, দাখিল হয়ে নূরের সঙ্গে সংযুক্ত হতে হয়। নকশবন্দিয়া এবং মোজাদ্দেদিয়া এই তরিকার কাজ হলো মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া, উনি এই কাজটাই করতেছেন আর কি। আমাদের দেশে 64টা খানকা আছে, সারা দেশে বিভিন্ন খানকার বিভিন্ন খলিফা আছে, তারা বিভিন্ন খলিফারা তারা যার যার খানকা সেই পরিচালনা করেন। পীরগিরির আড়ালে ঢাকা পড়েছে দেশের অবকাঠামো খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের পেশা। সুফি লেবাসে গণপূর্তে কায়েম করেছেন মুরিদানি শাসন। পছন্দের মুরিদরাই নিয়ন্ত্রণ করেন সব ঠিকাদারির কাজ। 2020 সালে 6 জনকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছিল শামীম আক্তারকে। মন্ত্রীদের সাথে সুসম্পর্কের কারণে প্রভাব বিস্তার করে মেধা তালিকায় 7 নম্বরে থাকার পরও প্রধান প্রকৌশলী পদে পেয়ে যান চলতি দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অনন্য নজির স্থাপন করেছেন। গণপূর্ত অধিদপ্তরের জন্য আউটসোর্স থেকে নিয়োগপ্রাপ্ত গাড়ি চালকদের ঘাম ঝরানো টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে। 5 বছর ডিউটি করি, 5 বছরের ভিতরে খালি 2 বছর টাকা পাইছি ওভারটাইমের, আর পাই নাই 3 বছর মাইর। শামীম স্যার সে বলে ড্রাইভার নট অ্যালাউড, ড্রাইভারের সাথে আমরা দেখা করি না। কেন আমরা কি কর্মচারী না পিডব্লিউডির? সে আমাদের এই অভিভাবক না, সে কেন আমাদের সাথে দেখা করবে না? এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি, আর এখনকার বর্তমানে দ্রব্যমূল্য বাজার আমরা চলতে পারতেছি না। এই পীরের কারসাজিতে মুরিদরা গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার। তারা বড় বড় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বাইরে গণপূর্ত অধিদপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থেকে সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন তারা। গণপূর্তের নথি ঘেঁটে দেখা যায় 2023-24 অর্থবছরে সোহরাওয়ার্দী উদ্যানে 7টি ভিআইপি অনুষ্ঠান বাবদ 29,99,000 টাকা পরিশোধ করা হয়। অথচ সংশ্লিষ্টরা বলছেন ওই সময়কালে অনুষ্ঠান হয় মাত্র 4টি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুলশানে তার ছোট বোন শেখ রেহানাকে বিধি বহির্ভূতভাবে ব্যক্তিগত বাড়ি নির্মাণ করে উপহার দেন শামীম আক্তার। গণপূর্তের প্রধান প্রকৌশলী হওয়ার আগে শামীম আক্তার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পদে থাকার সময় সেখানেও মুরিদদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পীর সাহেব। কখনো প্রকল্প পাশ হওয়ার আগেই, কখনো দরপত্র ছাড়াই কোটি কোটি টাকার উন্নয়ন কাজ পেয়ে যেতেন মুরিদ ঠিকাদাররা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জানায় মুখোশের আড়ালে থাকা এসব দুর্নীতিবাজ ও সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হোক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
ভোটের মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের বিশ্বস্ত মিত্র ছিল 14 দলীয় জোট ও মহাজোট। বিভিন্ন রাজনৈতিক সংকটে এই জোটের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়ার উপর ভর করেই চলেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের পতনের পর কেউ কেউ গ্রেফতার হলেও পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। রাজনীতিকরা বলছেন ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশ যখন ছাত্র আন্দোলনে উত্তাল, তখন গণভবনে আওয়ামী লীগ সরকারের সাথে 14 দলের এই বৈঠক। জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়ে। এই বৈঠকে শেখ হাসিনার ডান বাম হিসেবেই ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশ সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। বৈঠকের পর গণভবনের বাইরে এসে কারফিউ জারি বহাল রাখা সহ সাংবাদিকদের তাদের মনের কথা জানিয়েছিলেন এই ত্রয়ী। আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। তেমন কোনো জনসমর্থন না থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতেন ইনু। যদিও ৭৫ পরবর্তী সময় হাসানুল হক ইনুর অবস্থান নিয়ে রয়েছে বিতর্ক, তবুও আওয়ামী লীগের সাথে জড়িয়ে থাকায় প্রতিদান হিসেবে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব, দেখিয়েছেন ক্ষমতার দাপট। একই অবস্থা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। সারা জীবন সমাজতান্ত্রিক রাজনীতি করলেও গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন দাবার গুটির বোর্ডের মতো। বামপন্থীদের উপর ভর করে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০১৪ সালের মহাজোট সরকারে পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পরে মেননকে সরিয়ে দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। ক্ষমতার আরেক লালায়িত সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া মহাজোটে থেকে হয়েছিলেন শিল্পমন্ত্রী। আওয়ামী লীগের তত্ত্বাবধানে 14 দলের সাথে থাকলেও পরে অবশ্য আর পাননি মন্ত্রিত্বের স্বাদ। যদিও আশায় ছিলেন ২০২৪ সালের নির্বাচনের পর আবারও হয়তো পেতে পারেন কোনো মন্ত্রণালয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 14 দলের এই নেতারা আওয়ামী লীগকে স্বীকৃতি না দিলে হয়তো দেশের এমন পরিস্থিতি হতো না। রাতের বেলা ভোট হয়েছে এটি জানার পরেও আপনি তার সাথে কন্টিনিউ করলেন, এটি হচ্ছে অপরাধ, এটি হচ্ছে আপনার রাজনীতির বিচ্যুতি। এবং আজকের যে পরিণতি, এটা দেখতে খারাপ লাগলেও এটা তাদের কৃতকর্মের ফসল। তারা যখন একটা ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত করলো, তখন দেখলাম এই পুরো কাজগুলো তারা 14 দলের মিটিং করার মধ্য দিয়েই অগ্রসর হওয়ার কাজটা করলো। সুতরাং এই দায় আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা কেউ এড়াতে পারে না, এটাই স্বাভাবিক। দেশের করুণ পরিণতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে দায় রয়েছে তার বাইরে নয় এই 3 ঘাঘু রাজনীতিক। তাই ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন তারা। আমাদের দেশের আইনের বিরুদ্ধে যে ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশের আইন তার গতিতে চলবে, এটাই স্বাভাবিক। তারা নেতা হিসাবে, ব্যক্তি হিসাবে যদি কোনো অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, অবশ্যই তাদের বিচার হবে। নাম সর্বস্ব দল থেকে বেরিয়ে যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠ মসৃণ রাখার কথাও বলছেন রাজনীতিবিদরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রকে নির্বাসন থেকে ফেরানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় আরও বলেন, আইনের শাসন, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই 1.5 যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মদান সার্থক হবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। দেশকে একটি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর করে রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সকল এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া
বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান, দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া। টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ বছর পর স্বাধীনভাবে প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরাও জানান স্বস্তির কথা। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি। গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার বিএনপি আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কথা জানান দলের মহাসচিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। ১৬ বছর পর স্বাধীনভাবে দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ যেভাবে এখানে এসেছে, এটা বলার ভাষা প্রকাশ করা যায় না যে মানুষ ঈদের দিনও এত আনন্দ ভোগ করে না যে আনন্দটা আজকে ভোগ করেছে। এই একটা গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৫ বছর রাজপথে আন্দোলন করেছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আজকে মাজার জিয়ারত করবার জন্য মানুষের, এটা কিন্তু প্রতীয়মান। গত বছরেও কিন্তু আমরা আসতে পারি না। সাদা মুক্ত, দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ গড়ার ইচ্ছে আমাদের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদজোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আয়োজনে অংশ নেন। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরাতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নানা চড়াই উতরাই পেরিয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দলটি। অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য শুরু থেকেই লড়াই করে যাচ্ছে বিএনপি। মাহমুদ হাসানের আরেকটি প্রতিবেদন। সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করতেই দেশবাসীর আকাঙ্ক্ষার ভিত্তিতে বিএনপির অভ্যুদয় ঘটে। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জিয়াউর রহমান। দল গঠনের সময় সামাজিক শক্তি, দেশের বৌদ্ধ মহল আর মেধাবীদের দলে টানেন জিয়াউর রহমান। দলে মেধাবী তরুণদের সংখ্যা ছিল প্রায় অর্ধেক। বিএনপি যখন গঠিত হয় তখন মোটামুটি দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আর আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অনন্য। সর্বস্তরের মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়তে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে তার নিজের একটা ব্যক্তিগত আত্মিক সম্পর্ক স্থাপন করা। মুক্তবাজার অর্থনীতি তৈরি করে সবার জন্য সমান সুযোগ তৈরি করেন বিএনপির প্রতিষ্ঠাতা। রাষ্ট্র পরিচালনায় স্বল্প সময়ে পৌঁছে যান সাধারণ মানুষের কাছে। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলকে সমান সুযোগ দিয়েছিল, যে কারণে ব্যক্তিঘাত কিন্তু তখন উঠে এসেছে। কৃষক, শ্রমিক সবার মধ্যে একটা উৎসাহ, উজ্জীবনা। আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাইরে ওনার যে ভাবমূর্তি উনি সৃষ্টি করেছেন, যে সুসম্পর্ক সৃষ্টি করেছেন,
এবং সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার আমরা করেছি, এবং তারেক রহমান সাহেবের যে ভিশন সেটা কিন্তু সেই ভিত্তির উপরেই ভিশন। 4 বছর শাসনের পর 1981 সালের 30 মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন জিয়াউর রহমান। দেশবাসীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত নয়নে জিয়াউর রহমানকে শেষ বিদায় দেয়া হয়। এরপর পার্টির হাল ধরেন খালেদা জিয়া। 1991 সালের 19 মার্চ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও সরকার গঠন করে বিএনপি। 2018 সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান। দলকে সঠিক পথে পরিচালনার জন্য নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পেত বলেই গত 16 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অমানসিক দমনপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্ত বাতাসে এবার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এই বন্যার্থ মানুষের জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের সম্মানে আমরা এবার কোনো জাঁকজমক আনন্দজনক করব না। ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে দেশ বড়। জিয়াউর রহমানের এমন চিন্তাধারায় ভর করে আবারও দেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করেছে জামায়াতে ইসলাম। শুনানি হবে 21 অক্টোবর। এর আগে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছর নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে। এর আগে এক রিটে আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 অগাস্ট জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামের নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এদিকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে দেখা করেন জামায়াতের আমির। এ সময় আয়নাঘর সহ বিরোধী মত দমনে গত সরকারের নানা অপকৌশলের তীব্র সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, নির্বাচনের ব্যাপারে যৌক্তিক সময় শিগগিরই নির্দিষ্ট করে দেয়া হবে। আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন জামায়াত ইসলামের আমির। 15 বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। রেমিটেন্সের পালে হাওয়া, অগাস্ট মাসে এসেছে $222 কোটি। আবারও রাতের 21 সংবাদে। বাজারে নিত্যপণ্যের দাম এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে উপদেষ্টা আরও বলেন, দ্রব্যমূল্য কিভাবে আরও কমানো যায় সেটি নিয়ে কাজ করছে সরকার। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না। আমরা যেটা করছি, এটা আপনারা এতদিনের জিনিস, এটা আগেই বললাম, বাংলাদেশ কোনো জিনিস বাড়লে ওটাতে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এটা শুধু উৎপাদন খরচ না, তবে খুব খারাপ যে একেবারে তা না, যে হতাশায় কমে একদম লোকজন ইস্যু করতে পারছে না, সেটা আমি মনে করি না। আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আরও যেন সুখ হয়, লোকজন যেন আরও কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি।
আকস্মিক ও বড় ধরনের বন্যায় যথাসময়ে পূর্বাভাস প্রদানের লক্ষ্যে চীন, ভারত, নেপাল ও ভুটান সহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সকল তথ্য চাওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, জনগণকে যথাসময়ে সহজ ভাষায় বন্যার পূর্বাভাস দেওয়ার প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি, সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। বন্যা দুর্গত এলাকায় বিশেষ খাদ্য বান্ধব কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সাংবাদিকদের আরও বলেন, বন্যা কবলিত 14 জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম 3 মাস ধরে চলবে। ওইসব এলাকার 230টি কেন্দ্র থেকে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে 15 টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে সচিব জানান, এই মুহূর্তে সাধারণ মানের কোনো চাল আমদানির পরিকল্পনা সরকারের নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। শুনানিতে আবেদনকারী নিজেই রিটটি যথাযথভাবে করা হয়নি বলে খারিজ চান। এ সময় হাইকোর্ট বলেন, রিটটি সরাসরি খারিজ করা হলো। শুনানিতে উচ্চ আদালত আরও বলেন, সব অপরাধের বিচার হবে, সরকার সচেষ্ট আছে। এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গেল সপ্তাহে রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। ঢাকা মেডিকেলে শনিবারে হামলার ঘটনায় আহত চিকিৎসকদের দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপির পক্ষে অঙ্গীকার করার পাশাপাশি ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। অতীতে এ ধরনের ঘটনায় আক্রান্ত ডাক্তারদের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেপ্তার 6 জনকে 4 হত্যা মামলায় ফের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অব্যাহতিপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। বাড্ডায় সুমন শিকদার ও সূত্রাপুরে 2 শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার এবং ওমর ফারুকের মৃত্যুর 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে সৈকত ও আহমেদ হোসেনকে। একই সঙ্গে লালবাগে একাদশ শ্রেণীর ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় টুকু, জয় ও সোহেলের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, পরে থানায় হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় সুজন নামে একজন নিহত হন। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলু। নিজেকে পরিচয় দিতেন কুমিল্লার অভিভাবক। প্রতিপক্ষকে কোণঠাসা করে কায়েম করেছিলেন পরিবারতন্ত্র। ফুটপাত থেকে শুরু করে সরকারি অফিস সবই ছিল তার দখলে। দমন নিপীড়ন সহ ছিল বাহারি রাজত্ব। নিজের দলের কাছেই ছিলেন বিতর্কিত। তৃণমূলের মতামত তোয়াক্কা না করেই নিজের মেয়েকে করেছিলেন সিটি মেয়র। তার দখল থেকে রক্ষা পায়নি ঐতিহাসিক বীরচন্দ্রনগর মিলনায়তন, কুমিল্লা ক্লাব, ডায়াবেটিক সমিতি, এমনকি জেলা আওয়ামী লীগের কার্যালয়ও। কুমিল্লার রাজা খ্যাত সাবেক এমপি আকমা বাহাউদ্দিন বাহারের বাহারি রাজত্ব নিয়ে ডেস্ক রিপোর্ট। আকমা বাহাউদ্দিন বাহার 2008 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই কুমিল্লায় রাজত্ব শুরু করেন। পরিচয় দিতেন কুমিল্লার অভিভাবক হিসেবে।
কুমিল্লার অঘোষিত জমিদার ছিলেন বাহার। পদে পদে তার প্রমাণও রেখেছিলেন তিনি। 15 বছর ধরে কুমিল্লার রাজনীতিতে বাহারই ছিল শেষ কথা। ভিন্ন দল ছাড়াও নিজের দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন তিনি। এই কুমিল্লাকে চুষে খেয়েছে, কুমিল্লার বিভিন্ন ডিপার্টমেন্টকে সে দখল করে নিয়ে সে টেন্ডার সাধারণ মানুষকে এখানে ব্যবসা করতে দেয়নি। গত ইলেকশনের আগে ব্যাংক ঋণ ছিল ওনার, সবাই থেকে নিয়ে এই 40 লক্ষ টাকাটা কত সামথিং 40 লক্ষ টাকা দিয়ে গেছে। আজকে দেখেন উনি হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে আসলো? এদিকে আলাদিনের চেরাগ। কুমিল্লা শহরের মানুষের মধ্যে এমন একটা ভয়ভীতি ছিল, একটা বিয়ের অনুষ্ঠান করতে হলে তাকে তার অনুমতি নিতে হবে, কাকে দাঁত দিবে না দিবে। কুমিল্লার রাজনীতিতে প্রতিষ্ঠা করেন পরিবারতন্ত্র। আওয়ামী লীগের অধিকাংশ কমিটির বড় পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের। প্রভাব খাটিয়ে 9 মার্চের কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়ে সূচনাকে বানিয়েছেন মেয়র। কুমিল্লার সড়ক ও জনপথ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড সহ সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহার সিন্ডিকেটের কাছে জিম্মি। প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারি কাজ পেতেন বাহার পরিবার। চরথায় হিন্দুদের জায়গা দখল করেছেন বিলাসবহুল বাড়ি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতার রোষানলে পড়ে সেই বাড়ি। নিয়ম তোয়াক্কা না করেই বাহার মালিক হয়েছেন কুমিল্লা হাউজিং এস্টেটে 3টি প্লটের। বীরচন্দ্রনগর মিলনায়তন ও গণপাঠাগারের জায়গা দখল করে বানিয়েছেন মার্কেট। রামঘাটে আওয়ামী লীগ অফিস দখল করে বানিয়েছেন বিশাল অট্টালিকা। টাউন হল ও কুমিল্লা ক্লাবও ছিল তার দখলে। স্ত্রী দখলে ছিল ডায়াবেটিক সমিতি। এছাড়া বিদেশের মাটিতেও গড়েছেন সম্পদ। সব মিলে তার সম্পদের পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা। তবে এসব বিষয়ে এখনো ভয়ে কথা বলতে চান না স্থানীয়রা। গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান বাহার ও তার পরিবারের সদস্যরা। কুমিল্লায় অবসান ঘটে বাহার লীগের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। দারুণ গতি ফিরেছে রেমিটেন্স প্রবাহে। অগাস্ট মাসে এসেছে 222 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল মাসে রেমিটেন্স বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে 39%। গত বছর অগাস্টে রেমিটেন্স এসেছিল 159 কোটি ডলার। এদিকে চলতি বছর জুলাইয়ে প্রবাসী আয় আসে প্রায় 191 কোটি মার্কিন ডলার, যা ছিল গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি স্বৈরাচারী সরকারকে বিপাকে ফেলতে বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠানো বাড়িয়ে দেন, ফলে আবারও স্থিতিশীল হলো রেমিটেন্স প্রবাহ। পরিবেশ সুরক্ষায় গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেলেন 21 টেলিভিশনের প্রতিবেদক এস এম মফিউর রহমান সহ 8 বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে রয়েছেন 4 জন গবেষক ও 4 জন গণমাধ্যম কর্মী। রোববার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতি বছর সবুজ আন্দোলন নামের সংগঠনটি পরিবেশ খাতে অবদান রাখায় বিশিষ্ট নাগরিকদের গ্রিনম্যান অ্যাওয়ার্ড প্রদান করে। এবছর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন বাংলাদেশ নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান ও আশিকুর রহমান শমী, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার ও বেসরকারি 4টি টেলিভিশনের প্রতিবেদক। রাজনৈতিক প্রভাব মুক্ত ক্রীড়াঙ্গন চান সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা। বাংলাদেশের হকির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় কথা বলেন আলোচকরা। ঢাকা ক্লাবে আয়োজিত সভায় জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা বলেন, বাংলাদেশের হকিকে এখনও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা। মাঠ সংকটের পাশাপাশি স্পন্সর না পাওয়াকে বড় সমস্যা বলে মনে করছেন সাবেকরা। তবে যে সীমিত সুযোগ রয়েছে তা দিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ ও বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণই দেশের হকিকে এগিয়ে নিতে পারে বলে মনে করেন তারা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা।
পেশার আড়ালে পীর ব্যবসা, বেরিয়ে আসছে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারের নজিরবিহীন দুর্নীতি। রাজনীতিতে ইনু মেনন দিলীপের দুর্বৃত্তায়ন, দায় নিতে হবে আওয়ামী লীগের অপকর্মের। গণতন্ত্র ফেরানোর সময় এসেছে বললেন তারেক রহমান, শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।